নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। দরকার হলে সময় বাড়াবো, মমতার এসআইআর মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। পাশাপাশি নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। এসআইআর এর দ্বিতীয় পর্ব প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে পূর্ব ঘোষণা মতো আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। চলতি মাসে ফের বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাতেই প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ ব্রিগেডের ওপর আস্থা হারিয়েছে শীর্ষ নেতৃত্ব? বাড়তি শুল্ক লাগু ফেব্রুয়ারি থেকে, কিন্তু তার আগে অস্থিরতা কার্যত অব্যাহত সিগারেট ও পান মশলার বাজারে। চুক্তি ঘোষণার পরে মার্কিন সফরে ভারতের বিদেশমন্ত্রী। পরপর বৈঠকে প্রতিরক্ষা বাণিজ্য নিয়ে নয়া সমঝোতা। দরকার হলে সময় বাড়াবো, মমতার এসআইআর মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। পাশাপাশি নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন বলেও জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট যদি মনে করে, তাহলে পশ্চিমবঙ্গে বাড়তে পারে এসআইআর এর সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন বলেও জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি। এদিন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাংলার মানুষের হয়রানি তুলে ধরলেন তিনি। তার কোনো কথায় বাধা দেননি বিচারপতিরা। প্রায় 5 মিনিট সময় দেশের প্রধান বিচারপতির সামনে কমিশনের একের পর এক তুগলকি সিদ্ধান্তের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্জলির বেঞ্চে ছিল এসআইআর সংক্রান্ত একাধিক মামলার শুনানি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মামলা নিয়ে সওয়াল করেন তার আইনজীবী শ্যাম দেওয়ান। মাঝপথে তাতে অংশ নেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর পর্বে কিভাবে আমজনতা হয়রানির শিকার হয়েছেন আদালতে তা তুলে ধরেন তিনি। নিয়ম ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, শুধুমাত্র বাংলার জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। বিজেপির লোকজনকে মাইক্রো অবজারভার করে পাঠানো হচ্ছে, তারা নাম ডিলিট করছে। ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে। এরপরই কেন বাংলায় মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে তা স্পষ্ট করেন কমিশনের আইনজীবীও। তিনি বলেন, এসডিএম পদমর্যাদার অফিসার চেয়েও পাইনি, তাই মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। আমরা আইন মেনে পর্যবেক্ষক নিয়োগ করেছি। অভিযোগ উড়িয়ে পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যা সংখ্যা সেই হিসেবেই এসডিএম দিয়েছি। দুপক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজারভারের কোনো প্রয়োজন নেই। কোনো বৈধ ভোটার বাদ যাক তা আমরা চাই না। এর পাশাপাশি নোটিশ নিয়ে কমিশনকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর দ্বিতীয় পর্ব প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এসআইআর এর দ্বিতীয় পর্ব প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের তরফে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্বে মোট শুনানির সংখ্যা কমবেশি 1,51,00,000। এর মধ্যে আনম্যাপড নাম এবং তথ্যগত অসঙ্গতির 2 ধরনের বিষয় রয়েছে। কমিশন সূত্রের দাবি, এই বিপুল সংখ্যক শুনানির মধ্যে ইতিমধ্যেই 1,20,00,000 বেশি সম্পন্ন হয়েছে। প্রশাসনিক তৎপরতায় জোর দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন। শুনানির প্রক্রিয়ায় অগ্রগতি সম্পর্কে কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এখনো পর্যন্ত প্রায় 95 লক্ষর ক্ষেত্রে প্রয়োজনীয় নথি আপলোড করা হয়েছে। তার মধ্যে যাচাই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে প্রায় 55 লক্ষ আবেদনকারীর। সব সংশ্লিষ্ট ভোটারকে নোটিশ জারি করা হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রের খবর। ফলে দ্বিতীয় পর্বে এসআইআর কার্যত শেষের পথে। তবে আনম্যাপড নামের বিষয়টি নিয়ে এখনও জটিলতা রয়েছে। কমিশন সূত্রের ব্যাখ্যা, যাদের নাম আনম্যাপড হিসেবে চিহ্নিত রয়েছে তাদের মধ্যে কেউ যদি ফর্ম ফিল আপ করে নতুন করে নাম নথিভুক্তের আবেদন জানান, সেই আবেদনও শুনানির আওতায় আনা হয়েছে। যদিও কমিশনের অভিমত, এই শ্রেণীর আবেদনকারীর বেশিরভাগেরই নাম শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
অন্যদিকে বুথ ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত বিষয়েও রাজ্য সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের মুখ্য নির্বাহী আধিকারিক রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চেয়েছে নোডাল অফিসার কে থাকছে, কোন এলাকায় কতগুলো বুথ রয়েছে এবং সেগুলির বর্তমান অবস্থা কি। কমিশন সূত্রের খবর, ভোটারের আগে পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতিতে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বারবার বঙ্গ সফরে আসছেন মোদি শাহ। সূত্রের খবর, চলতি মাসে ফের বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতেই প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ ব্রিগেডের ওপর আস্থা হারিয়েছে শীর্ষ নেতৃত্ব? সেই কারণেই কি এত অল্প সময়ের ব্যবধানে বাংলায় আসছেন শাহ? জানুয়ারি ৩০ তারিখেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ। পরের দিন ব্যারাকপুরে কর্মী সম্মেলন করেন তিনি। কয়েকদিনের ব্যবধানে ফের বঙ্গ সফরে আসছেন শাহ। জানা যাচ্ছে 18 ফেব্রুয়ারি দুদিনের জন্য বঙ্গ সফরে আসবেন তিনি। তবে শোনা যাচ্ছে উচ্চ মাধ্যমিক থাকায় ওই সময় কোনো সভা করবেন না শাহ। 26-এর রণকৌশল নিয়ে বঙ্গ ব্রিগেডের সঙ্গে বৈঠক করবেন তিনি। বছর শুরু হতে না হতেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী দুই শিবিরে। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলের জনসভা, জনসংযোগ কর্মসূচি চলছে। এবার তৃণমূলের হাত থেকে বাংলায় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে সক্রিয়তা বাড়িয়েছে গেরুয়া ব্রিগেডও। গতকালই দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নোবেল। সেখানে তার নির্দেশ, ভোটমুখী বঙ্গে কেবল বিজেপি নেতাদের মঞ্চে থাকলেই হবে না, পথে নামতে হবে। গেরুয়া নেতাকর্মীদের পৌঁছে যেতে হবে মানুষের ভিড়ে, তাদের কাছে। তারপরেই জানা যায় শাহের ফের বঙ্গ সফরের খবর, যা অত্যন্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়তি শুল্ক লাগু ফেব্রুয়ারি থেকে, কিন্তু তার আগে পুরো জানুয়ারি মাস ধরে অস্থিরতা দেখল তামাক শিল্প। আরও স্পষ্ট করে বললে সিগারেট ও পান মশলার বাজার। সেই অস্থিরতা কার্যত এখনও অব্যাহত। বাড়তি শুল্ক লাগু ফেব্রুয়ারি থেকে, কিন্তু তার আগে পুরো জানুয়ারি মাস ধরে অস্থিরতা দেখেছে তামাকজাত শিল্প ও আরও স্পষ্ট করে বললে সিগারেট ও পান মশলার বাজার। সেই অস্থিরতা কার্যত এখনও অব্যাহত। বাজেটে বাড়ল সিগারেটের দাম। তারও আগে কোম্পানির দাম বাড়ার আগে অতিরিক্ত দাম ধরে নিয়ে কালো বাজারই চলেছে সিগারেটের বাজারে। এরই মধ্যে পাশের রাজ্য ওড়িশা তামাকজাত পান মশলা ও সিগারেটের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর টোব্যাকো ইনস্টিটিউট অফ ইন্ডিয়া খোলা বাজারে সিগারেটের বাড়তি দাম নেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, প্রচুর অভিযোগ জমা পড়েছে এই বিষয়ে। শুধু ছোট বিক্রেতারা নন, বড় পরিবেশকরাও কালোবাজারিতে যুক্ত। পাশাপাশি শুল্ক লাগু নিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে মোদী সরকার। টোব্যাকো বোর্ডের চেয়ারম্যান যশবন্ত কুমার চিডিপথু বিজেপির সাংসদ। তিনি সরাসরি কেন্দ্রকে চিঠি দিয়ে বলেছেন, এতে সিগারেট ও তামাকজাত শিল্প কালোবাজারির পথে হাঁটবে। শুধু তাই নয়, মায়ানমার ও নেপালে সিগারেট বেআইনিভাবে দেশের বাজারে ঢুকে এখানকার শিল্পকে চ্যালেঞ্জ করবে। ফলে ক্ষতির মুখে পড়বে ভারতীয় বাজার। এখনই নেপাল ও মায়ানমারের সিগারেট উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দাপাচ্ছে। শিলিগুড়িতেও মেলে নেপালের সিগারেট। কড়া তামাকের ওই সিগারেটে আসক্ত অনেকেই। এখন ভারতে তামাকজাত পণ্যে 1 ফেব্রুয়ারি থেকে জিএসটি 28% হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত কম্পেনসেশন সেস এবং কেন্দ্রীয় আবকারি শুল্ক। অন্যদিকে বিড়ির ওপর জিএসটি হার কমিয়ে 18% ধার্য করা হয়েছে। ফলে এখন এক প্যাকেট সিগারেট তৈরি করে বাজারে ছাড়তে মোটামুটি 20 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি বরাদ্দ করতে হবে কোম্পানিগুলিকে। শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, সবচেয়ে কম দামি 5 টাকা সিগারেট কমপক্ষে 6 টাকায় গিয়ে দাঁড়াবে। এর দামি সিগারেট হবে অনেক বেশি দামি। তাই এখনই অনেক ক্রেতা প্রচুর সিগারেট কিনে রাখতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন, কারণ দোকানদাররা নিজেদের মতো করে এখনই বাড়তি দাম চাইছেন। তামাকজাত বিভিন্ন রোগ, বিশেষ করে ক্যান্সারের সম্ভাবনা কমাতে এর ব্যবহারের লাগাম টানতেই এই মাত্রাতিরিক্ত জিএসটি চাপানো হয়েছে বলে কেন্দ্রের দাবি। কিন্তু এতে করে এই শিল্পের শেয়ার বাজারেও ধস নেমেছে। আইটিসি শেয়ারের দামে ব্যাপক ধস নেমেছে।
অন্য তামাকজাত পণ্যের সংস্থার শেয়ারও নেমেছে। কিন্তু ফেব্রুয়ারির 2 তারিখ গড়ালেও বাজারে নতুন দামের প্রিন্টওয়ালা সিগারেট বা পান মশলা তামাকের প্যাকেট আসেনি, বরং পুরনো সিগারেট বিকোচ্ছে বাড়তি দামে। প্যাকেট পিছু 5 থেকে 10 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। কলকাতায় বিভিন্ন ডিস্ট্রিবিউটররা পুরনো দামে প্রচুর সিগারেট পান মশলা স্টক করে কালোবাজারি করছেন বলে অভিযোগ। এদিকে শেয়ার বাজারে ধস নেমেছে, তা শুধরে যাওয়া খুব বড় কোনো লক্ষণ নয়। সোমবার বাজার আরও নেমেছিল, বিকেলের পর তা কিছুটা শুধরোয়। বিড়ির জিএসটি কমালেও তার দাম কমবে সেই ইঙ্গিত নেই বাজারে। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘার জগন্নাথ ধামের সঙ্গে বাস পরিষেবায় যুক্ত হল নবদ্বীপ ধাম। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হল দীঘা থেকে নবদ্বীপ যাত্রী পরিবহন। একই বাসে এবার মানুষ পৌঁছে যেতে পারবেন নবদ্বীপ থেকে দীঘা জগন্নাথ ধাম। দীঘার জগন্নাথ ধামের সঙ্গে বাস পরিষেবা যুক্ত হল নবদ্বীপ ধামে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হল দীঘা থেকে নবদ্বীপ যাত্রী পরিবহন। একই বাসে এবার মানুষ পৌঁছে যেতে পারবেন নবদ্বীপ থেকে দীঘার জগন্নাথ ধামে। পাশাপাশি দীঘা থেকে নবদ্বীপ ধামে পৌঁছানো আরও সহজ হয়ে গেল। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফ থেকে নবদ্বীপ থেকে দীঘার জগন্নাথ যাওয়ায় 2টি সরকারি বাস চালু করা হয়েছে। মাত্র 250 টাকার টিকিটে নবদ্বীপ এবং দীঘার জগন্নাথ ধামে পৌঁছাতে পারবেন দর্শনার্থীরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে রবিবার এই বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছে। আর সোমবার থেকেই এই যাত্রাপথে পর্যটকদের ভিড় বেশ লক্ষ্য করা যাচ্ছে। অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট বুক করা শুরু হয়ে গিয়েছে। পরিবহন দপ্তর সূত্রে খবর, দীঘা থেকে প্রতিদিন এই বাস ছাড়বে সকাল 8টা নাগাদ। অন্যদিকে নবদ্বীপ থেকে সকাল 6টায় এই বাস ছেড়ে আসবে দীঘার উদ্দেশ্যে। গত বছর জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই পরিবহনের জোয়ার এসেছে। জগন্নাথ ধামে মানুষের ভিড়ের কথা মাথায় রেখে পরিবহন দপ্তরের তরফ থেকে আগেই দীঘাগামী বাসের সংখ্যা বাড়ানো হয়েছিল। উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘা পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। এবার পরিবহন দপ্তরের উদ্যোগে সংযুক্ত হল 2 তীর্থক্ষেত্র। দীঘার জগন্নাথ ধাম ট্রাস্ট কমিটির সদস্য তথা কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, এই পরিষেবা বিশেষ করে বিদেশি ভক্তদের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রতি বছর বিশ্বের নানা দেশ থেকে কয়েক হাজার ইসকন ভক্ত মায়াপুরে আসেন। তাদের অনেকেই দীঘার জগন্নাথ দর্শন করতে চায়। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থায় তাদের যাত্রাকে আরও সহজ, নিরাপদ এবং সুবিধাজনক করে তুলবে। হাই নিউজ নেটওয়ার্ক। নদীর বালি সরতেই ভেসে উঠল ইতিহাসের ভয়াল স্মৃতি। সোনামুখীতে দামোদর নদীর তীরে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত 2টি মর্টার সেল। বালিঘাটে বালি তুলতে গিয়েই স্থানীয়দের চোখে পড়ে বিশাল লোহার আকৃতির এই বিপজ্জনক বস্তু। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, কৌতূহল এবং তীব্র চাঞ্চল্য। নদীর বালি সরতেই ভেসে উঠল ইতিহাসের ভয়াল স্মৃতি। সোনামুখীতে দামোদর নদীর তীরে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত 2টি মর্টার সেল। সোনামুখী থানার অন্তর্গত ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের 17 নম্বর বালিঘাটে বালি তুলতে গিয়ে স্থানীয়দের চোখে পড়ে বিশাল লোহার আকৃতির এই বিপজ্জনক বস্তু। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, কৌতূহল ও তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের নদী তটে প্রবেশ নিষিদ্ধ করা হয়। পাশাপাশি খবর দেওয়া হয় বোম স্কোয়াড ও সেনাবাহিনীকেও। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দামোদর নদীর জলস্তর কমে গিয়েছে। এরপরে দীর্ঘদিন ধরে নদীর বালির নিচে চাপা থাকা মর্টার সেলগুলি ধীরে ধীরে প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের অনুমান, এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন এবং এখনও বিস্ফোরক অবস্থায় থাকতে পারে। উল্লেখযোগ্যভাবে এই ধরনের মর্টার সেল উদ্ধারের ঘটনা সোনামুখী ও সংলগ্ন এলাকায় নতুন নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2024 সালেও সোনামুখী এলাকায় একটি মর্টার সেল উদ্ধার হয়। তার আগেও 2010 সালের কাছাকাছি সময় পূর্ব বর্ধমানের মশাগ্রাম এলাকায় একসঙ্গে 3টি মর্টার সেল উদ্ধার হয়েছিল। 2015 সালে পাত্রসাহেব থানার শালখাড়া এলাকায় উদ্ধার হয় 4টি মর্টার সেল। প্রতিবারই বোম স্কোয়াডের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলগুলি বালি ভর্তি বস্তা দিয়ে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন।
এরপর রাতের দিকে ডিনামাইট ব্যবহার করে সেগুলি নিয়ন্ত্রিতভাবে ফাটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ইতিহাসের নিদর্শন হলেও এই মর্টার সেল ঘিরে আতঙ্ক কাটেনি। দামোদর নদীর শান্ত জলের নিচে যে আজও লুকিয়ে থাকতে পারে যুদ্ধের বিস্ফোরক স্মৃতি, এই ঘটনায় নতুন করে সেই আশঙ্কা উস্কে দিল সোনামুখীর মানুষের মনে। হাই নিউজ নেটওয়ার্ক। চুক্তি ঘোষণার পরে মার্কিন সফরে ভারতের বিদেশমন্ত্রী। পরপর বৈঠকে প্রতিরক্ষা বাণিজ্য নিয়ে নয়া সমঝোতা। শুল্ক কমানোর ফলে ভারতীয় উৎপাদনকারী সংস্থাগুলি, বিশেষ করে ফার্মা, ম্যানুফ্যাকচারিং, রিনিউয়েবল এনার্জি এবং আইটি সেক্টর বড় উপকার পাবে। বহু প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ভারত মার্কিন বাণিজ্য। সোমবার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার ঠিক পরই মার্কিন সফরে গেলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সেখানে পৌঁছে তিনি ওয়াশিংটন ডিসিতে একের পর এক বৈঠক করেন মার্কিন প্রশাসনের শীর্ষ নেতাদের সঙ্গে। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, পারমাণবিক সহযোগিতা এবং প্রযুক্তি খাতে সম্পর্ক আরও মজবুত করতে বিদেশমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে দুপক্ষই। সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার পরই ঘোষণা করেন নতুন বাণিজ্য চুক্তির কথা। সেই ঘোষণায় ভারতীয় পণ্যের ওপর আমেরিকার চাপানো শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছেও সঙ্গে সঙ্গে, ফলে ভারতীয় রপ্তানিকারীদের বড় সুবিধা হতে পারে। জয়শঙ্কর তার সফরের প্রথম বৈঠক করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে। কর্মকর্তাদের মতে দুই দেশের নতুন বাণিজ্য চুক্তি কার্যকর করার দিকেই মূল আলোচনা হয়েছে। ট্রেজারি দপ্তরের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত জরুরি ধাপ হিসেবেই দেখা হচ্ছে, কারণ এর মাধ্যমে বাণিজ্য সুবিধা, বাজার খোলা এবং নীতিগত সমন্বয় এগোবে। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় জয়শঙ্কর লেখেন, দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এগানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দিনের দ্বিতীয় বৈঠক হয় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে। দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা, নিউক্লিয়ার শক্তি, প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, আঞ্চলিক পরিস্থিতি সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রুবিও জানান, গুরুত্বপূর্ণ খনিজ এবং নতুন অর্থনৈতিক সুযোগ নিয়ে সহযোগিতার বিষয়টি এই বৈঠকের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। তিনি ভারত মার্কিন নতুন বাণিজ্য চুক্তিকে দুই দেশের সম্পর্কের জন্য বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন। শুল্ক কমানোর ফলে ভারতীয় উৎপাদনকারী সংস্থাগুলি, বিশেষ করে ফার্মা, ম্যানুফ্যাকচারিং, রিনিউয়েবল এনার্জি এবং আইটি সেক্টর বড় উপকার পাবে। জয়শঙ্কর বলেন, এই চুক্তি দেশে কর্মসংস্থান ও শিল্পের উন্নতিতে সাহায্য করবে এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে জয়শঙ্করের এই সফর ভারত মার্কিন সম্পর্ককে আরও গভীর করার পথে অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শর্মা পরিবারে শুরু হলো এক নতুন জীবনের অধ্যায়, অথচ তার মাঝেই নিঃশব্দে উপস্থিত ছিল যেন আরেকজন, ঐন্দ্রিলা শর্মা। তার ছবির সামনে বসেই আইনি বিয়ে সারলেন দিদি ঐশ্বর্য শর্মা। আইনি বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা দিদি ঐশ্বর্য। বহুদিন পর শর্মা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেল ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীকে। এমন একদিনেই বহুদিন পর শর্মা পরিবারের ঘরে পা রাখলেন সব্যসাচী চৌধুরী। একসময় যার সঙ্গে ঐন্দ্রিলার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বাঁধা ছিল, সেই মানুষটিকে আবার দেখা গেল চেনা পরিবেশে, আর তাকে দেখেই কোনো প্রশ্ন ছাড়াই ছুটে এলো তোজো আর বোজো। ঐন্দ্রিলার প্রিয় দুই পোষ্য মুহূর্তের মধ্যেই জড়িয়ে ধরল সব্যসাচীকে। আদর ভালোবাসায় ভরে উঠল সেই দৃশ্য। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বহু বছর আগেই। চিকিৎসার পর স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন। 2022 সালের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। প্রেমিক সব্যসাচী চৌধুরী তখন পণ করেছিলেন প্রেমিকাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনবেই, কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়েছিল অভিনেতাকে। 2022 সালের 20 নভেম্বর সব শেষ হয়ে যায়। ঐন্দ্রিলার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে শর্মা পরিবার। ঐন্দ্রিলার চলে যাওয়া শর্মা পরিবারকে ভেতর থেকেই এলোমেলো করে দেয়। সেই শোকের ভেতরেই নিজেকে আড়ালে সরিয়ে নেন সব্যসাচী। কাজ, আলো, মানুষের ভিড় সব থেকেই দূরে চলে যান।
প্রায় 1 বছরেরও বেশি সময় তাকে দেখা যায়নি প্রকাশ্যে। ধীরে ধীরে সময়ের সঙ্গে বোঝাপড়া করে আবারও জীবনের দিকে মুখ ফেরান তিনি। কাজে ফেরেন, নিজের মতো করে দাঁড়ানোর চেষ্টা করেন। একই লড়াই চালিয়ে যান ওয়েন্ড্রেলার পরিবারের সদস্যরাও। এই আবহেই ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার আইনি বিয়ে সারেন ঐশ্বর্য। পাত্র দিব্যজিৎ দত্ত, পেশায় তিনিও চিকিৎসক। বিয়ের সন্ধ্যায় সাদা শার্ট আর নীল ডেনিমে হাজির সব্যসাচী। দীর্ঘদিন পর তাকে দেখা গেল শান্ত স্বাভাবিক মেজাজে। কিছুক্ষণ তোজো আর বোজোর সঙ্গেই কাটে তার সময়। তারপর ধীরে ধীরে কথা বলেন পরিবারের আত্মীয়দের সঙ্গে। তাকে দেখা মাত্রই ছুটে যায় ওয়েন্ড্রেলার প্রিয় 2 চারপেই। আদরে আদরে ভরিয়ে দেয় তাকে। বেশ কিছুক্ষণ তোজো বোজোকে নিয়ে সময় কাটান সব্যসাচী। ওয়েন্ড্রেলার মা বলেন, ও আমাদের চারপাশেই আছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ঐশ্বর্য। তিনি বলেন, বোন থাকলে ওর বিয়েটাই আগে হতো সব্যসাচীর সঙ্গে। আমার বিয়ে নিয়ে যা প্ল্যান তা তো ওরই, আমাকে ভাবতেই হতো না। হাই নিউজ নেটওয়ার্ক। আইসিসি ভারতের দাস, জয় শাহদের হটিয়ে নতুন সংগঠনের ডাক পাক প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটেই পাকিস্তানের নাটক শেষ হচ্ছে না। এখন তারা চায় ক্রিকেটের নিয়ামক সংস্থাকেই তুলে দিতে, যা বুঝিয়ে দিচ্ছে কিভাবে ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিতে চাইছে পাক সরকার। আইসিসি পক্ষপাতদুষ্ট। ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ নাকি ক্রিকেটকে বন্দী বানিয়ে ফেলেছে। তাই কি করণীয়? আইসিসির বদলে এক নতুন সংস্থা চাই, এরকমই দাবি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফের। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটেই পাকিস্তানের নাটক শেষ হচ্ছে না। এখন তারা চায় ক্রিকেটের নিয়ামক সংস্থাকেই তুলে দিতে, যা বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিতে চাইছে পাক সরকার। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন, ভদ্রলোকের খেলার স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য একটা নতুন আন্তর্জাতিক সংস্থার প্রয়োজন। দক্ষিণ এশিয়ায় আইসিসি তো ভারতের রাজনৈতিক স্বার্থের জন্য বন্দী হয়ে গিয়েছে। খোদ পাকিস্তানের মন্ত্রী এই কথা বলছেন, যা সরাসরি আইসিসির নীতি ও কর্মপদ্ধতির ওপর আক্রমণ। আর নতুন সংস্থা তৈরির পরিকল্পনা যে আইসিসিকে হুমকি দেওয়া, সেই রকমই মনে করছেন অনেকেই। আসলে পাকিস্তানের এই ক্ষোভের কারণ পুরোপুরি রাজনৈতিক। আইসিসির প্রধান জয় শাহ ক্রিকেট বিশ্বে ভারতের সাফল্য প্রশ্নাতীত। সেখানে পাকিস্তান নিজেদের ব্যর্থতার জন্যই ক্রমশ পিছিয়ে পড়ছে। তাই নিজেদের সাফাই হিসেবে ভারতকে আক্রমণের রাস্তা বেছে নিয়েছে তারা। এশিয়া কাপের সময়েও নাটক করেছে, আর বিশ্বকাপে তো বল গড়ানোর আগেই ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। আবার এটাও ঠিক, বয়কটের সমর্থনে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে গিয়ে তারা ধাক্কাও খেয়েছে। বিশ্বকাপ অন্য ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে খেলতেই যত আপত্তি পাকিস্তানের। এই নিয়ে পাক সরকার বিবৃতি দিয়েছে। মনে করা হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদেই এই সিদ্ধান্ত। 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু পাক বাহিনী ম্যাচ বয়কট করেছে। এবার আইসিসির শাস্তির খাড়া নেমে আসতে পারে পাক বোর্ডের ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।